সিমলার সেই সকালটা ছিল অনেকটা কনকনে ঠান্ডা আর ঝাপসা কুয়াশার চাদরে মোড়ানো। পাহাড়ের খাঁজে খাঁজে পাইন গাছের পাতায় শিশির জমে আছে। অমিতের গায়ে একটা সাধারণ ধূসর রঙের হুডি, জিন্সটা একটু পুরনো আর পায়ে একজোড়া সাধারণ স্নেকার্স। মল রোডের ভিড়ে ওকে দেখে বোঝার কোনো উপায় নেই যে ওর একটা সিগনেচারে কয়েক কোটি টাকার লেনদেন হয়। ও কেবল শান্তিতে একটা চায়ের কাপে চুমুক দিচ্ছিল। একাকিত্বের স্বাদটা ওর কাছে অমৃতের মতো লাগছিল, কারণ দামি স্যুট আর বডিগার্ডের বেষ্টনী থেকে ও কিছুটা সময় চুরি করে নিয়েছে। ঠিক তখনই মল রোডের নীরবতা ভেঙে একটা দামি অডি এসে থামল একটু দূরে। গাড়ি থেকে নামল সিমরান, পরনে দামি পশমি কোট, চোখে লেটেস্ট মডেলের সানগ্লাস। ওর প্রতিটি পদক্ষেপ বলছিল ওর ভেতরে থাকা আকাশচুম্বী অহংকারের কথা। সিমরান তার বান্ধবীর সাথে কথা বলতে বলতে ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছিল। অমিত তখন ওখানেই দাঁড়িয়ে পাহাড়ের দৃশ্য দেখছিল। জায়গাটা একটু সংকীর্ণ ছিল। সিমরান পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই ওর দামি হাতব্যাগটা অমিতের কাঁধে ঝোলানো ব্যাগের সাথে ধাক্কা খেল। সিমরান দাঁড়িয়ে গেল, মুখটা বিরক্তিতে কুঁচকে ফেলল সে। জাস্ট লুক অ্যাট দিস, চোখে কি একদম দেখতে পাও না, নাকি এই শহরে হাঁটা চলার ন্যূনতম কোনো ম্যানার্সও নেই তোমাদের? সিমরান ঝঝালো গলায় বলে উঠল। অমিত শান্ত গলায় বলল, দুঃখিত, ইচ্ছা করে তো করিনি, জায়গাটা একটু সরু। মুখ সামলে কথা বলো, সিমরান কথা কেড়ে নিয়ে বলল। তুমি জানো এই ব্যাগটার দাম কত? তোমার মতো সাধারণ লোকের পুরো বছরের যা ইনকাম তা দিয়েও হয়তো এই ব্যাগটার একটা স্ট্র্যাপ কেনা সম্ভব না। সিমলার মতো জায়গায় এখন দেখি যে কেউ ব্যাগ কাঁধে নিয়ে চলে আসে, স্ট্যান্ডার্ড বলে তো কিছু থাকল না। অমিত অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকল। ও হাসবে নাকি রাগ করবে বুঝতে পারছিল না। ও শুধু শান্তভাবে বলল, মানুষের পরিচয় তো তার পোশাকে হয় না, তার ব্যবহারে হয়। জ্ঞান দিও না। সিমরান তাচ্ছিল্যের হাসি হাসল। গরিবদের এই এক সমস্যা, পকেটে টাকা থাকে না, কিন্তু মুখে লম্বা লম্বা বুলি থাকে। আমার সামনে থেকে সরো, তোমার ওই সস্তা পারফিউমের গন্ধে আমার মাথা ধরছে। অমিত আর কথা বাড়াল না, শুধু একটা ম্লান হাসি দিয়ে ভিড়ের মধ্যে মিশে গেল। সিমরান তার বান্ধবীর দিকে তাকিয়ে বলল, দেখলি, এই সব ছোট লোকদের জন্যই সিমলার আভিজাত্য নষ্ট হচ্ছে। বিকেলের দিকে সিমলার সবচেয়ে দামি ৫ তারা হোটেল দ্য ওবেরয় সিসিলের কনফারেন্স রুমে এক বিশাল আয়োজন। মিস্টার খুরানা খুব অস্থির হয়ে পায়চড়া করছেন। ভারতের অন্যতম সেরা ইনভেস্টমেন্ট কোম্পানি সিংহানিয়া গ্রুপের মালিকের সাথে আজ তাদের মিটিং। মিস্টার খুরানার কোম্পানি এখন ডুবতে বসেছে। এই চুক্তিটা না হলে তিনি দেউলিয়া হয়ে যাবেন। সিমরানও সেখানে ছিল। সে তার বাবাকে শান্ত করার চেষ্টা করছিল। ড্যাড, শান্ত হও, তুমি তো অনেক বড় বড় ডিল হ্যান্ডেল করেছ। মিস্টার খুরানা ঘাম মুছতে মুছতে বললেন, তুমি বুঝছ না সিমরান, সিংঘানিয়া গ্রুপের জুনিয়র সিংঘানিয়া খুব মেজাজি আর প্র্যাকটিক্যাল মানুষ। তাকে ইমপ্রেস করা সহজ না। ঠিক তখনই দরজার কাছে একটা শোরগোল শোনা গেল। হোটেলের ম্যানেজার নিজে দৌড়ে গিয়ে দরজা খুলে দিলেন। রুমে ঢুকল এক যুবক, কিন্তু সিমরানের চোখ কপালে উঠল যখন সে দেখল সকালের সেই সাধারণ ছেলেটা এখন একটা নিখুঁত ফিটিংয়ের নেভি ব্লু স্যুটে দাঁড়িয়ে। তার পেছনে ৩-৪ জন অ্যাসিস্ট্যান্ট ল্যাপটপ আর ফাইল নিয়ে ঢুকছে। সিমরান অস্ফুট স্বরে বলল, তুমি, মানে আপনি? মিস্টার খুরানা আনন্দে প্রায় লাফিয়ে উঠলেন। আসুন মিস্টার অমিত সিংহানিয়া, আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। সিমরান, ইনিই সিংহানিয়া গ্রুপের কর্ণধার। অমিত শান্তভাবে চেয়ারে বসল। সিমরানের চোখের দিকে তাকিয়ে সে এক মুহূর্তের জন্য থামল। সিমরান তখন ভয়ে আর লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছিল। ওর সকালের প্রতিটি কথা এখন ওর কানে তপ্ত সীসার মতো বিঁধছিল। অমিত মিস্টার খুরানার দিকে তাকিয়ে বলল, মিস্টার খুরানা, বিজনেস ডিলটা নিয়ে কথা বলার আগে একটা কথা বলতে চাই। আপনার প্রজেক্ট রিপোর্টটা ভালো, কিন্তু আপনার উত্তরাধিকারীকে মানুষের মান সম্মান নিয়ে একটু শিক্ষা দেওয়ার দরকার। সকালে মল রোডে ওনার কাছ থেকে আমি জানতে পারলাম যে এই হোটেলে বসার মতো স্ট্যান্ডার্ড নাকি আমার নেই। পুরো রুমে পিনপতন নীরবতা নেমে এলো। মিস্টার খুরানার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি সিমরানের দিকে তাকাতেই দেখলেন সে মাথা নিচু করে কাঁপছে। অমিত বন্ধ ফাইলটা বন্ধ করে দিয়ে হালকা হেসে বলল, পোশাক দিয়ে মানুষকে বিচার করলে কখনো কখনো আসল মানুষটাকেই হারিয়ে ফেলতে হয় মিস সিমরান। যাই হোক,
প্রফেশনাল লাইফ আর ব্যক্তিগত ক্ষোভ আমি এক করি না। মিস্টার খুরানা, আসুন ডিলটা নিয়ে বসি। সিমরান বুঝতে পারল সে আজ শুধু বড় একটা শিক্ষা পায়নি, বরং তার অহংকারের সেই দামি প্রাসাদটা এক নিমেষেই ধুলোয় মিশে গেছে। অমিত তখন রাস্তার ধারের একটা জরাজীর্ণ দোকানের সামনে দাঁড়িয়ে। চারদিকের হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে মাটির ভাঁড়ের ধোঁয়া ওঠা গরম চাটা ওর হাতে এক অদ্ভুত ওম দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই রাজকীয় ভঙ্গিতে সেখান দিয়ে যাচ্ছিল সিমরান আর তার বান্ধবী। অমিতের সাধারণ হুলিয়া দেখে সিমরানের নাকটা যেন কুঁচকে একাকার হয়ে গেল। ও এমনভাবে তাকালো যেন কোনো আবর্জনার ওপর নজর পড়েছে। ইয়ার দেখ, কিছু লোক তো ন্যূনতম স্ট্যান্ডার্ড ছাড়াই এখানে ভিড় বাড়াতে চলে আসে। সিমরান কথাটা বিড়বিড় করে বলল ঠিকই, কিন্তু ওর ঝাঁঝালো সুরটা পরিষ্কার গিয়ে লাগল অমিতের কানে। অমিত একবার চোখ তুলে তাকালো, তারপর আবার চায়ের ভাড়ে মন দিল। ওর নির্লিপ্ততা দেখে সিমরানের বান্ধবীও খিলখিল করে হেসে উঠে যোগ করল, একদম, এই টাইপের মানুষগুলো ফ্রেমের মধ্যে চলে এলে ছবিটাই নষ্ট হয়ে যায়। অমিতের চা খাওয়া প্রায় শেষ। ও শান্তভাবে পকেট থেকে টাকা বের করে দোকানদারকে দিচ্ছিল। ঠিক তখনই সিমরান পাশ কাটিয়ে যাওয়ার সময় খুব সূক্ষ্মভাবে হাতের কফির কাপটা একটু ঝাঁকিয়ে দিল। গরম কফিটা ছিটকে এসে সরাসরি অমিতের ধূসর রঙের সাধারণ জ্যাকেটটার উপর পড়ল। সিমরান এক মুহূর্তের জন্য থেমে একচিলটে শয়তানি হাসি লুকিয়ে বলল, ও সরি, কিন্তু ওর চোখের ভাষায় কোনো ক্ষমা চাওয়ার বালাই ছিল না। অমিত জ্যাকেটের দিকে তাকিয়ে দেখল বড় একটা বিচ্ছিরি দাগ বসে গেছে। ও শুধু খুব নিচু স্বরে বলল, ঠিক আছে। অমিতের এই নির্বিকার থাকাটা সিমরানের ইগোতে গিয়ে লাগল। ও ভাবছিল ছেলেটা হয়তো ভয় পাবে বা কাকুতি মিনতি করবে। ও গলা চড়িয়ে বলল, চোখে দেখতে পাও না? তোমাদের মতো নিচু স্তরের লোকেদের এখানে দাঁড়িয়ে থাকারই তো কোনো মানে হয় না। অমিত এবার সরাসরি সিমরানের চোখের দিকে তাকাল। কয়েক সেকেন্ডের এক নিস্তব্ধ লড়াই। অমিত ধীরস্থিরভাবে বলল, দাঁড়িয়ে থাকার জায়গা প্রকৃতি সবাইকে দিয়েছে, তফাতটা শুধু আপনারা কে কি ভাবছেন সেটা নিয়ে। সিমরান এবার যেন আরও তেতে গেল। ও প্লিজ, এসব নাটকীয় সংলাপ অন্য কোথাও গিয়ে দিও। আমার সাথে কথা বলার ন্যূনতম যোগ্যতাও তোমার নেই। আশেপাশের পর্যটকরাও তখন থমকে দাঁড়িয়ে তামাশা দেখছিল। অমিতের মুখে এবার একটা রহস্যময় হাসি ফুটে উঠল। ও শান্ত গলায় বলল, যোগ্যতা, এই শব্দটা শুধু তারাই বেশি ব্যবহার করে যাদের নিজেদের উপর বিন্দুমাত্র আত্মবিশ্বাস নেই। কথাগুলো বলেই ও কোনো তর্কের সুযোগ না দিয়ে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। সিমরান কিছুক্ষণ স্তব্ধ হয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। ওর মাথায় খেলছিল না যে এরকম সাধারণ একটা ছেঁড়াখোড়া ছেলে এতটা আত্মবিশ্বাসের সাথে ওকে পাল্টা জবাব দিয়ে গেল কি করে। সন্ধ্যা নামার সাথে সাথে সিমলার পাহাড়ের গায়ে বিন্দু বিন্দু আলো জ্বলে উঠল। কনকনে হাওয়াটা এখন আরও ধারালো হয়ে গায়ে বিঁধছে। অমিত তখন শহরের একদম পেছনের দিকের একটা সস্তা হোটেলে চেক ইন করছিল। হোটেলের ঘরটা বেশ ছোট, বিছানার চাদরটা হয়তো কালচে হয়ে গেছে, আভিজাত্যের লেশমাত্র নেই সেখানে। স্যার, আপনার রুম রেডি, রিসেপশনিস্ট যান্ত্রিক গলায় জানাল। অমিত চাবিটা নিয়ে ছোট ব্যাগটা কাঁধে ফেলে নিজের ঘরে চলে গেল। জানালার পাল্লাটা খুলতেই বাইরের রাতের সিমলা যেন মায়াবী এক রূপ নিয়ে ধরা দিল। কিন্তু অমিতের চোখের সামনে তখন পাহাড়ের দৃশ্য নয়, বরং বারবার ভেসে উঠছিল ওই সিমরানের সেই অহংকারী মুখটা। ও বিড়বিড় করে নিজেকেই বলল, সিমরান, মানুষ কি সত্যিই শুধু একটা লেবেল বা পোশাক দেখেই এভাবে বদলে যায়? ওর গলায় কোনো আক্ষেপ ছিল না, বরং ছিল এক গভীর কৌতূহল। ও একটু হেসে জানালার গ্রিলটা শক্ত করে ধরল। দেখা যাক, খেলা তো সবে শুরু হলো। ও আপন মনেই হাসতে হাসতে লাইটটা নিভিয়ে দিল। সিমরান তার 5 স্টার হোটেলের বিলাসবহুল বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিল। জানালার বাইরে সিমলার নিস্তব্ধ রাত, কিন্তু ওর মনের ভেতর তখন একটা ঝড় চলছিল। বান্ধবীর নাক ডাকার শব্দে ওর বিরক্ত লাগছিল। বারবার ওই জ্যাকেট ভেজা সাধারণ ছেলেটার মুখটা চোখের সামনে ভেসে উঠছিল। কি এক অদ্ভুত ব্যাপার, তাই না? ও বিড়বিড় করে নিজেকেই বলল। সিমরান আজ পর্যন্ত যার সাথে যেভাবে কথা বলেছে সবাই মাথা নিচু করে মেনে নিয়েছে, কিন্তু এই ছেলেটা, ও কোনো ভয় পেল না, উল্টো এমনভাবে কথা বলল যেন ওই কোনো অপরাধ করেছে। ওর ওই শান্ত অথচ আত্মবিশ্বাসী চাহনিটা সিমরানের ইগোতে রীতিমতো হুল ফোটাল। পরদিন সকালে সিমলার পাহাড়গুলো যেন এক মায়াবী আলোয় স্নান করছিল। হালকা রোদ আর কনকনে হাওয়ার সেই মিশেলে এক অদ্ভুত মাদকতা ছিল। অমিত আজ একটু সকালেই বেরিয়ে পড়ল।
ওর পরনে আজও সেই ধুলো মাখা জিন্স আর সাধারণ শার্ট, তবে আজ ওর হাঁটার ভঙ্গিতে একটা আলাদা জোর ছিল। ও হাঁটতে হাঁটতে মল রোডের এক কোণে পুরনো একটা বইয়ের দোকানের সামনে গিয়ে থামল। ওর কাছে দামি ক্লাব বা পার্টি করার চেয়ে পুরনো বইয়ের পাতায় নাক ডুবিয়ে বসে থাকাটা অনেক বেশি পছন্দের। ঠিক এই ছোট ছোট অভ্যেসগুলোই ওকে ওর কোটিপতি বাবার পরিচয় থেকে আলাদা করে রাখে। অন্যদিকে সিমরানও আজ মল রোডে এলো, কিন্তু ওর ভেতরটা কাল রাতের সেই অস্বস্তিতে খচখচ করছিল। ও বারবার নিজেকে বোঝাচ্ছিল যে ওই ফালতু ছেলেটা নিয়ে ভাবার কোনো মানে হয় না। ওর বান্ধবী যখন বলল, চল না ইয়ার, আজ একটু অন্যরকম কিছু ট্রাই করি, সিমরান শুধু মাথা নাড়ল। ওর মন তখন অন্য কোথাও। ভাগ্য হয়তো সেদিন কোনো খেলা খেলছিল। ঘুরতে ঘুরতে ওরা ঠিক সেই বইয়ের দোকানের সামনেই এসে পৌঁছল যেখানে অমিত দাঁড়িয়েছিল। বইয়ের শেলফে একটা মোটা বাঁধানো বই খুঁজছিল অমিত। ঠিক তখনই সিমরান ওখানে ঢুকল। অমিতকে দেখেই ওর হাত পা যেন এক মুহূর্তের জন্য জমে গেল। আবার এই লোকটা, ও বিড়বিড় করে বলল। অমিত একবার ওর দিকে তাকালো, কিন্তু এবার আর কোনো সরি বলল না। সিমরান নিজেকে সামলে নিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তুমি দেখি এখানেও পিছু ছাড়ছ না? বই কেনার শখ হয়েছে বুঝি? অমিত খুব শান্তভাবে একটা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, বই পড়ার জন্য তো মগজের দরকার হয়, স্ট্যাটাসের তো নয়। সিমরানের মেজাজ চড়ে গেল। তুমি সবসময় এত ফিলসফি কেন ঝাড়ো বলো তো? সস্তা জ্যাকেট পরে এসব কথা শুনলে খুব হাসি পায়। অমিত শুধু একটু হাসল। ও জানে সত্য কথাগুলো সবসময় মানুষের কানে তিতো লাগে। দোকানদারও দুজনকে দেখছিল। ঝকঝকে পোশাকের মেয়ে আর ভবঘুরে চেহারার ছেলেটার এই তক্কাতক্কি তাকেও বেশ অবাক করছিল। সিমরান জিদ করে সেলফ থেকে সবচাইতে দামি আর মোটা একটা আর্ট বুক তুলল। কাউন্টারে আছাড় দিয়ে রেখে বলল, প্যাক করে দিন। প্যাক করার পর সে বাঁকা চোখে অমিতের দিকে তাকালো। ব্যাগটা নিয়ে ও তাচ্ছিল্যের সুরে প্রশ্ন করল, আচ্ছা, এই বইটা কেনার মতো পয়সা তোমার পকেটে আছে তো, নাকি শুধু পাতা উল্টাতেই এখানে এসেছ? আশপাশে তখন উৎসুক মানুষের জটলা। সবাই চাতক পাখির মতো চেয়ে দেখছিল এক ঝকঝকে আধুনিক মেয়ের সাথে সাধারণ পোশাকের এক যুবকের এই অদ্ভুত টক্কর। অমিত কোনো তাড়াহুড়ো করল না। খুব ধীর স্থিরভাবে পকেট থেকে টাকা বের করে দোকানদারকে দিল। একটা নয়, দুটো নয়, গুনে গুনে ৩টে দামি বইও কিনল। বইগুলো ব্যাগে ভরতে ভরতে ও সিমরানের চোখের দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দিল। ও বলল, আসলে কি জানেন, মানুষ যখন বাইরের চাকচিক্যে খুব বেশি মজে যায়, তখন তার চোখের সামনে থাকা দামি জিনিসগুলো বড্ড সস্তা মনে হয়। কথাগুলো বলে ও একবারও পেছনে না তাকিয়ে ভিড়ের মাঝে মিশে গেল। সিমরান এবার আর পাল্টা জবাব দেওয়ার মতো কোনো শব্দ খুঁজে পেল না। ওর ভেতরে কোথাও একটা খচখচানি শুরু হয়েছিল। হয়তো ও সত্যিই এবার সীমা ছাড়িয়ে ফেলেছে। সময় কাটছিল, কিন্তু সিমলার সেই পাহাড়ের খাঁজে খাঁজে ভাগ্য বোধহয় এক অন্যরকম চিত্রনাট্য লিখে রেখেছিল। বিকেলে সিমরান আর ওর বান্ধবী মল রোডের এক পাশে গভীর খাদের ধারের একটা ভিউ পয়েন্টে ছবি তুলছিল। নিচে 1000 ফুট গভীর খাদ, আর চারপাশ দিয়ে তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছিল। দৃশ্যটা এতটাই সুন্দর ছিল যে সিমরান একটু বেশিই আনমনা হয়ে পড়েছিল। হঠাৎ করেই এক টুকরো পাথরে ওর পা পিছলে গেল। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল সব শেষ। ভারসাম্য হারিয়ে ও যখন খাদের দিকে ঝুঁকে গিয়েছিল, ওর বান্ধবীর আর্তনাদও তখন গলার কাছে আটকে গিয়েছিল। কিন্তু কোনো বড় বিপদ ঘটার আগেই একটা শক্ত হাত ওর কবজিটা খপ করে চেপে ধরল। হাতটা ছিল অমিতের। চোখের পলকে অমিত ওকে সজোরে টেনে নিরাপদ সমতলে নিয়ে এলো। কয়েক সেকেন্ডের জন্য পৃথিবীটা যেন থমকে গিয়েছিল। সিমরানের বুকটা তখন ধকধক করছিল, আর ওর টলমলে নজরটা স্থির হয়েছিল সরাসরি অমিতের চোখের ওপর। অমিত খুব স্বাভাবিক গলায় জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো তো? সিমরান কোনো উত্তর দিতে পারল না। যে লোকটাকে ও সারাদিন অপমান করে এসেছে, সেই আজ ওর জীবন বাঁচাল। এই সত্যিটা মানতে ওর বড্ড কষ্ট হচ্ছিল। অমিতের চোখে কোনো রাগ ছিল না, ছিল শুধু এক শান্ত গভীরতা। অমিত আলতো করে হাতটা ছেড়ে দিয়ে নিচু স্বরে বলল, যদি সময় মতো ওখানে না থাকতাম তবে হয়তো। ও কথাটি শেষ করল না। অসম্পূর্ণ বাক্যটা পাহাড়ের বাতাসে মিলিয়ে গেল। থ্যাংক ইউ, সিমরন মাথা নিচু করে বলল। ওর গলায় আর সেই উদ্ধত সুরটা ছিল না,
বরং সেখানে মিশেছিল এক রাস কৃতজ্ঞতা। সেই মুহূর্তের পর থেকে সিমরানের জগতের সব সমীকরণ যেন ওলটপালট হয়ে গেল। ও আর অমিতকে কেবল একজন গরিব ছেলে হিসেবে দেখতে পাচ্ছিল না। ওর মনে বারবার প্রশ্ন জাগছিল, কে এই ছেলেটা, যে এত অপমান সহ্য করেও এত শান্ত থাকে কি করে, এত আত্মবিশ্বাস ও পায় কোথা থেকে? পরের দিন সকাল হতেই সিমরান যেন অবচেতন মনেই সেই জায়গায় গিয়ে হাজির হল যেখানে অমিতের সাথে ওর প্রথম দেখা হয়েছিল। আর আশ্চর্যভাবে অমিত ঠিক ওখানেই এক জায়গায় বসেছিল। সিমরান একটু ইতস্তত করে ঠাট্টার ছলে বলল, তুমি কি আমার পিছু করছ, নাকি আমি তোমার দেখা পাওয়ার জন্য ঘুরছি? অমিত একটু হাসল ও বলল, হয়তো ভাগ্য আমাদের দুজনকে বারবার এক সুতোয় বাঁধার জেদ ধরেছে। সিমরান এবার মন খুলে হাসল, বলল, তুমি লোকটা সত্যিই খুব অদ্ভুত। অমিত পাল্টা প্রশ্ন করল, আর তুমি? সিমরান কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দিল, হয়তো আমিও একটু পাল্টে গেছি। দুজনে পাশাপাশি বসল। এবার আর কোনো কটু কথা বা তিলকে তাল করার প্রতিযোগিতা ছিল না। সিমরান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, তুমি আসলে কি করো? অমিত পাহাড়ের দিকে তাকিয়ে একটু রহস্যময় হাসি হাসল। ও বলল, আমি মানুষকে পড়ার চেষ্টা করি। সিমরান কুঁচকে তাকাল, তার মানে? অমিত ওর চোখের দিকে তাকিয়ে বলল, মানে হল, মানুষ বাইরে যা দেখায় সে আসলে তা নয়, তার আসল রূপটা লুকানো থাকে তার গভীরে। সিমরান একটা দীর্ঘশ্বাস ফেলে শূন্যে দৃষ্টি দিল। ও বুঝতে পারল যে ও এতদিন নিজেকেই ঠিকমতো চিনতে পারেনি। কিন্তু ও তখনও জানত না যে অমিতের এই সাধারণ হুলিয়ার পেছনে লুকিয়ে আছে এক মস্ত বড় পরিচয়, যে সত্যিটা সামনে এলে ওর পায়ের নিচের মাটিও সরে যেতে পারে। সিমলার সেই হাড় কাঁপানো ঠান্ডায় চারপাশটা এখন এক অদ্ভুত মায়ার চাদরে ঢাকা। যে শহরটা কয়েকদিন আগেও সিমরানের কাছে ছিল স্রেফ কয়েকটা দামি হোটেল আর সেলফি তোলার জায়গা, আজ সেই পাহাড়ের ভাঁজেই ও জীবনের অন্য এক মানে খুঁজে পাচ্ছিল। অমিত বরাবরের মতোই তার পুরনো আস্তানায় এসে বসল, হাতে সেই আধ পড়া বই আর চোখে এক শান্ত আত্মবিশ্বাস। কিছুক্ষণের মধ্যেই সিমরান এলো। আজ ওর পরনে দামি কোট থাকলেও ওর চলন বলনে সেই পুরনো দেমাকটা ছিল না। খুব নিচু স্বরেও বলল, হায়। অমিত বইটা মুড়ে লেখে একটা হাসি দিল। দুজনে কিছুক্ষণ পাশাপাশি বসে থাকল। কোনো কথা নেই, শুধু পাহাড়ের বুক চিরে আসা বাতাসের শব্দ। সিমরান নিস্তব্ধতা ভেঙে জিজ্ঞেস করল, তুমি কি রোজ এভাবেই এখানে এসে বসে থাকো? অমিত হাসতে হাসতে বলল, এখন তো আসছি। কেন? সিমরনের প্রশ্নটা ছিল খুব সহজ, কিন্তু তার গভীরে ছিল অনেকখানি কৌতূহল। অমিত সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে বলল, হয়তো কারো অপেক্ষায় থাকার নেশা হয়ে গেছে। সিমরন চট করে চোখ সরিয়ে নিল। ওর বুকের ভেতরটা হঠাৎ করেই কেমন যেন ঢিপ ঢিপ করে উঠল। এই প্রথম কোনো মানুষের কথায় ও নিজেকে এতটা অসহায় আর খুশি অনুভব করছিল। দিনগুলো ডানা মেলে উড়তে শুরু করল। এখন ওদের দেখা হওয়াটা কোনো দুর্ঘটনা নয়, বরং এক নিয়মিত অভ্যাস। মল রোডের ভিড় ঠেলে হাঁটা, পাহাড়ের সরু পথে উদ্দেশ্যহীন ঘুরে বেড়ানো, কিংবা ধোঁয়া ওঠা মাটির ভাঁড়ে সস্তা চায়ের আড্ডায় সময় কাটানো। সিমরন প্রথমবার বুঝল যে আসল সুখটা দামি ক্রেডিট কার্ডে নয়, বরং এই ছোট ছোট মুহূর্তগুলোর ভেতরেই লুকিয়ে আছে। একদিন পথের ধারে বসে সিমরন খুব অপরাধী গলায় বলল, জানো অমিত, আগে আমি মানুষকে তাদের জ্যাকেটের ব্র্যান্ড আর জুতোর পালিশ দিয়ে বিচার করতাম। অমিত একটু দুষ্টুমি ভরা হাসিতে জিজ্ঞেস করল, আর এখন? সিমরন ম্লান হেসে উত্তর দিল, এখন হয়তো নিজেকেই নিজে বিচার করছি। ভাবছি মানুষ হিসেবে আমি কতটা সস্তা ছিলাম। অমিত কিছু বলল না, শুধু এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে রইল। ও দেখছিল একজন উদ্ধত অহংকারী মেয়ের ভেতরে কিভাবে এক কোমল হৃদয়ের মানুষ জন্ম নিচ্ছে। কিন্তু প্রতিটি রূপকথার পেছনেই যেমন একটা বাস্তব লুকিয়ে থাকে, এখানেও সেই পর্দা ওঠার সময় হয়ে এলো। পরদিন সকালে অমিত নিজের সেই সস্তা হোটেলের ঘরে বসেছিল। হঠাৎই ওর দামি ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মিস্টার মেহরার নাম, যিনি অমিতের মাল্টি-মিলিয়ন ডলার কোম্পানির চিফ অফ স্টাফ। অমিত কয়েক সেকেন্ড দ্বিধা করে কলটা ধরল। ওপাশ থেকে উদ্বিগ্ন গলায় মিস্টার মেহরা বললেন, হ্যালো অমিত স্যার, আপনাকে এখনই ফিরতে হবে। সেই ইন্টারন্যাশনাল ডিলটা ফাইনাল করার জন্য আপনার সিগনেচার খুব দরকার।
অমিত জানলা দিয়ে বাইরে তাকাল। দূরে পাহাড়ের মেঘ, আর তার মাঝখানে কোথাও হয়তো সিমরান। ও খুব শান্ত গলায় বলল, আমি এখন এক মস্ত বড় কাজে ব্যস্ত আছি মেহরা, 2 দিন পর কথা হবে। কিন্তু স্যার, কয়েকশো কোটি টাকার ব্যাপার। অমিত কলটা কেটে দিল। ঠিক সেই মুহূর্তেই দরজার বাইরে কেউ টোকা দিল। অমিত একটু চমকে গিয়ে জিজ্ঞেস করল, কে? ওপাশ থেকে উত্তর এলো, আমি, সিমরান। অমিত দরজা খুলতেই দেখল সিমরান দাঁড়িয়ে আছে, কিন্তু ওর মুখে সেই হাসিটা নেই। ও ঘরের ভেতরে ঢুকে চারপাশটা একবার দেখে নিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি তুমি এই ছোট ঘরটায় থাকো? ঘরটা ছিল একদম সাদামাটা, একটা পুরনো খাট, ধুলোমাখা জানলা আর কয়েকটা বই। আভিজাত্য বা বিলাসিতার চিহ্নটুকুও নেই সেখানে। অমিত খুব নিরুত্তাপ গলায় বলল, হ্যাঁ, কেন? সিমরান কিছুক্ষণ চুপ করে থেকে গভীর চোখে অমিতের দিকে তাকাল। তারপর খুব দৃঢ় গলায় বলল, অমিত, আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? আমি চাইব তুমি আজ সত্যিটা বলো। বলো। অমিত সপ্রতিভ হওয়ার চেষ্টা করল। তুমি আসলে কে? এই একটা প্রশ্নে পুরো ঘরে যেন পিন-পতন নীরবতা নেমে এলো। অমিত কয়েক মুহূর্তের জন্য থতমত খেয়ে গেল। তারপর কাষ্ঠ হাসি হেসে বলল, মানে, আমি তো একজন সাধারণ মানুষ যে তোমার সামনে দাঁড়িয়ে আছি। প্লিজ অমিত, আমার সাথে আর নাটক করো না। সিমরানের গলার স্বর গম্ভীর হয়ে গেল। আমি তোমাকে দেখেছি। তোমার কথা বলার স্টাইল, তোমার ওই অটল আত্মবিশ্বাস, এগুলো কোনো সাধারণ ভবঘুরে বা কম ইনকামের মানুষের মধ্যে থাকে না। তুমি যেমনটা দেখাচ্ছ, তুমি আসলে তা নও। তুমি কিছু একটা লুকাচ্ছ আমার কাছে। অমিত একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল। ও জানত এই দিনটা আসবেই। ও ম্লান হেসে বলল, আর যদি আমি সবটা সত্যি বলি, তুমি কি সেটা সইতে পারবে সিমরান? সিমরান এক মুহূর্ত দেরি না করে সরাসরি বলল, আমি সবটা শুনতে চাই অমিত, অন্তত তোমার আসল পরিচয়টা জেনে তোমাকে ঘৃণা বা শ্রদ্ধা করতে চাই। সিমরান তখনও জানত না, এই সত্যিটা জানার পর ওর পায়ের তলার মাটি আর সিমলার এই পাহাড় দুটোই কাঁপতে শুরু করবে। অমিত কি নিজের কোটিপতি হওয়ার তকমাটা ওর সামনে আজ খুলে রাখবে, নাকি খেলাটা আরও কিছু দূর গড়াবে? অমিতের সেই কথাগুলো শোনার পর ঘরের প্রতিটি কোণ যেন বিদ্রুপের মতো সিমরানের কানে বাজতে লাগল। বাইরে হাড় কাঁপানো ঠান্ডায় সিমলা জমে গিয়েছিল ঠিকই, কিন্তু সিমরানের মনে হচ্ছিল ওর পায়ের নিচের মাটিটাও বোধহয় বরফ হয়ে ধসে যাচ্ছে। অমিত সেই ফরমাল পোশাক পরা লোকটির বাড়িয়ে দেওয়া ফাইলে সই করে দিয়ে তাকে বিদায় করে দিল। তারপর ধীর পায়ে জানালার কাছে গিয়ে দাঁড়াল। বাইরের পাহাড়ি ঢালে তখন শেষ বিকেলের আলো লুটোপুটি খাচ্ছিল। সিমরান অস্ফুট স্বরে বলল, তাহলে সেই চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা সাধারণ ছেলেটা, যার গায়ে আমি ইচ্ছে করে কফি ফেলে দিয়েছিলাম, সে আসলে এক মস্ত বড় কোম্পানির মালিক? পুরোটা একটা নাটক ছিল অমিত। অমিত শান্ত গলায় বলল, নাটক নয় সিমরান, ওটা একটা পরীক্ষা ছিল। আমার বাবার ইচ্ছে ছিল আমি যেন জীবনের আসল রংটা দেখি, তাই এই সাধারণ সাজে সাধারণ হোটেলে থাকা। আমি দেখতে চেয়েছিলাম যখন আমার নামের পেছনে কোনো পদবি বা ব্যাংকে কোটি কোটি টাকা থাকবে না, তখন দুনিয়া আমাকে কিভাবে গ্রহণ করে। সিমরনের 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। ওর মনে পড়ছিল মল রোডে অমিতকে দেওয়া প্রতিটি কটু কথা, আভিজাত্যের সেই অহংকারী প্রদর্শন। ও কাঁপা গলায় বলল, তার মানে আমি সেই পরীক্ষায় ফেল করেছি? আমি তোমাকে শুধু তোমার পোশাক দিয়ে বিচার করেছি, তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছি। আজ আমার নিজের কাছেই নিজেকে খুব ছোট মনে হচ্ছে। অমিত জানালার গ্রিল ধরে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ও বলল, মানুষ তো সাধারণত সেটাই করে সিমরান। চকমকে মোড়ক দেখলেই আমরা তার ভেতরে কি আছে তা বিচার না করে মাথা নত করি, আর সাধারণ কাউকে দেখলে তাকে তুচ্ছ করাটা আমাদের অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তুমিও তার ব্যতিক্রম ছিলে না। সিমরান এবার অমিতের সামনে গিয়ে দাঁড়াল। ওর গলা কান্নায় বুজে আসছিল। আমি জানি সরি বলাটা খুব ছোট দেখাবে, কিন্তু বিশ্বাস করো অমিত, এই কয়েকদিনে আমি অনেক বদলে গেছি। তুমি আমাকে মানুষের আসল রূপ চিনতে শিখিয়েছ। প্লিজ, আমার ওই ব্যবহারের জন্য আমাকে ঘৃণা করো না। অমিত দীর্ঘশ্বাস ফেলে সিমরনের দিকে তাকাল। ওর চোখে কোনো আক্রোশ ছিল না। ও মৃদু স্বরে বলল, ঘৃণা করার জন্য আমি এই সফরটা শুরু করিনি সিমরান। আমি শুধু সত্যটা খুঁজতে বেরিয়েছিলাম। তুমি আমাকে সেই কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছ। তবে মনে রেখো, মানুষের আসল পরিচয় তার হিরে জহরত বা বিজনেস ডিল নয়,
তার আসল পরিচয় লুকিয়ে থাকে তার বিনয় আর মানুষের প্রতি তার ব্যবহারে। সিমরন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ওর চোখের জল তখন অমিতের সেই সাধারণ ঘরের মেঝেতে টুপ টুপ করে পড়ছিল। অমিত ওর দিকে একটা রুমাল বাড়িয়ে দিয়ে বলল, আজ রাতেই আমার ফ্লাইট। আমাকে ফিরতে হবে সেই ব্যস্ত শহরে, সেই কৃত্রিম পরিচয়। তবে সিমলার এই সাধারণ দিনগুলো আমার সারা জীবন মনে থাকবে। সিমরন ভিজে গলায় জিজ্ঞেস করল, আমাদের কি আর কখনো দেখা হবে না? নাকি তোমার ওই আলিশান দুনিয়ায় আমার মতো সাধারণ মেয়ের কোনো জায়গা নেই? অমিত একটু হাসল, সেই চিরচেনা রহস্যময় হাসি। ও বলল, সময় সব বলে দেবে সিমরন। মনে রেখো, পাহাড় ছোট হলেও তার প্রতিধ্বনি অনেক দূর পর্যন্ত যায়। আমাদের এই গল্পের রেশ হয়তো সহজে হারাবে না। বাইরে তখন কুয়াশা আরও ঘন হচ্ছিল। অমিতের হোটেলের সামনে দামি কালো গাড়িটা এসে দাঁড়িয়েছিল। সিমরন জানালার পাশে দেখল সেই সাধারণ অমিত যখন দামি কোট পরে গাড়িতে গিয়ে বসল, তখন ভিড়ের প্রতিটি মানুষ তার দিকে সম্মানের সাথে তাকাচ্ছিল। কিন্তু সিমরন জানত, দামি পোশাকের ভেতরে থাকা ওই সাধারণ মানুষটাকেই সে আসলে ভালোবাসতে শুরু করেছে। গাড়িটা স্টার্ট নেওয়ার আগে অমিত একবার জানালার কাঁচ নামিয়ে সিমরনের দিকে তাকাল। কোনো কথা না বলে ও শুধু একটা অর্থবহ হাসি দিল, যেন বুঝিয়ে দিল এই বিচ্ছেদটা আসলে এক নতুন শুরুর সংকেত। গাড়িটা কুয়াশার চাদরে মিলিয়ে গেল, আর সিমরন সেই হাড় কাঁপানো ঠান্ডায় দাঁড়িয়ে নিজের ভেতরে নতুন এক মানুষকে আবিষ্কার করতে লাগল। সিমরনের মনে হচ্ছিল প্রতিটি শব্দ যেন একটা ধারালো কাঁচের মতো ওর বুকে বিঁধছে। ওর ভেতরটা হাহাকার করে উঠছিল এই ভেবে যে অমিত কি ওকে ঘৃণা করেই চলে যাবে। অমিত জানালার পাশে গিয়ে দাঁড়াল। ওর শান্ত থাকাটা সিমরানের কাছে পাহাড়ের ওই নিস্তব্ধতার চেয়েও বেশি ভয়ঙ্কর মনে হচ্ছিল। সিমরান কাঁপা গলায় বলল, অমিত, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু সেই পাহাড়ের খাদে যখন তুমি আমার হাতটা ধরলে, কিংবা যখন আমরা কোনো ঝগড়া ছাড়াই হাসলাম, সেখানে কি কোনো সত্যি ছিল না? অমিত পেছন ফিরে তাকাল। ওর চোখে এবার আর কোনো তাচ্ছিল্য ছিল না, ছিল এক রাস বিষণ্ণতা। ও বলল, সত্যি ছিল সিমরান, কিন্তু সমস্যা হল আমরা যখন কোনো মানুষের বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করি, তখন তার ভেতরের আসল মানুষটা আমাদের কাছে অদৃশ্য হয়ে যায়। তুমি সেই অমিতকে ভালোবেসেছিলে কিনা, যে জরাজীর্ণ জ্যাকেট পরে চায়ের ভাঁড়ে চুমুক দেয়, সেটাই আমার বড় প্রশ্ন। সিমরান কোনো উত্তর দিতে পারল না। ও শুধু ফ্যাল করে অমিতের দিকে তাকিয়ে রইল। অমিত ওর ব্যাগটা হাতে তুলে নিল। বাইরে তখন দামি গাড়ির হর্ন শোনা যাচ্ছিল। মিস্টার মেহরা দরজায় দাঁড়িয়েছিলেন। স্যার, আমাদের এখনই বেরোতে হবে, না হলে ফ্লাইট মিস হবে, মেহরা মনে করিয়ে দিলেন। অমিত দরজার দিকে পা বাড়াল। সিমরান ছুটে গিয়ে ওর সামনে দাঁড়াল। ওর দুচোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছিল। এভাবে চলে যেও না অমিত, অন্তত একটা সুযোগ দাও যাতে আমি প্রমাণ করতে পারি যে আমি বদলে গেছি। অমিত এক মুহূর্ত থামল। ওর মুখে সেই ম্লান হাসিটা ফিরে এল। ও বলল, পরিবর্তন কখনো অন্যের জন্য হয় না সিমরান, পরিবর্তন হয় নিজের জন্য। তুমি যদি সত্যিই বদলে যাও, তবে সিমলার এই পাহাড়গুলো তার সাক্ষী থাকবে। কথাটা বলে ও আর দাঁড়াল না। ঘর থেকে বেরিয়ে লম্বা করিডোর দিয়ে ও লিফটের দিকে এগিয়ে গেল। সিমরান পাথরের মতো ওখানেই দাঁড়িয়ে রইল। ও দেখল হোটেলের নিচে রাখা কালো চকচকে গাড়িটা স্টার্ট নিল। পাহাড়ের আঁকাবাঁকা পথে ধুলো উড়িয়ে গাড়িটা ক্রমশ ছোট হতে হতে একসময় কুয়াশায় মিলিয়ে গেল। সিমলার সেই পাহাড়ের ওপর সন্ধ্যা নেমে এল। কিন্তু আজকের সন্ধ্যাটা সিমরানের কাছে ছিল অন্য সব দিনের চেয়ে আলাদা। ও একলা হেঁটে মল রোডে গেল। সেই চায়ের দোকানটার সামনে গিয়ে দাঁড়াল যেখানে প্রথমবার অমিতের ওপরও কফি ফেলেছিল। দোকানের বেঞ্চে বসে ও এক ভাঁড় চা নিল। ভাঁড়ের গরম ধোঁয়া ওর চোখের জলকে আরও বেশি উস্কে দিচ্ছিল। অহংকার মানুষকে অন্ধ করে দেয় অমিত, তুমি ঠিকই বলেছিলে, সিমরান বিড়বিড় করে বলল। দিনগুলো কাটতে লাগল। সিমরান এখন আর সেই পার্টি পাগল মেয়েটা নেই। ও এখন রোজ সেই পুরনো বইয়ের দোকানে যায়, পাহাড়ের নিরিবিলি ভিউ পয়েন্টে বসে সূর্যাস্ত দেখে। ওর বান্ধবীরা ওকে ফেরার জন্য জোরাজোরি করলেও ও সিমলা ছাড়ল না। ওর মনে হচ্ছিল ও যদি এখান থেকে চলে যায়, তবে অমিতের সাথে ওর শেষ স্মৃতিটুকুও হারিয়ে যাবে। একদিন বিকেলে সেই পুরনো বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে ও একটা ম্যাগাজিন ওল্টাছিল। হঠাৎই পেছনের পাতা একটা বড় খবর ওর চোখে পড়ল।
মেহরা গ্রুপের নতুন চেয়ারম্যান অমিত মেহরার নেতৃত্বে ঐতিহাসিক বিজনেস ডিল সফল। ছবির দিকে তাকিয়ে সিমরান হাসল। ছবিতে অমিত দামি স্যুট পরে দাঁড়িয়ে আছে, কিন্তু ওর সেই শান্ত চোখের চাহনিটা একটুও বদলায়নি। সিমরান ম্যাগাজিনটা বুকে জড়িয়ে ধরল। ও জানত না অমিতের সাথে ওর আর কখনো দেখা হবে কিনা, তবে ও এটা জানত যে অমিত ওকে শুধু একটা পরিচয় দিয়ে যায়নি, দিয়ে গেছে এক নতুন জীবনবোধ। কুয়াশা ঘেরা সিমলার নির্জন রাস্তায় একা হাঁটতে হাঁটতে সিমরান নিজেকেই বলল, অমিত, তুমি বলেছিলে না ভাগ্য চাইলে আবার দেখা হবে? আমি সেই ভাগ্যের ওপরই ভরসা করে থাকলাম, কারণ আমি আজ সেই সাধারণ মানুষটাকেই খুঁজে পেয়েছি যাকে তুমি খুঁজছিলে। পাহাড়ের প্রতিধ্বনি যেন ওর কথার পিঠে ফিরে এলো, এক অসম্পূর্ণ প্রেমের পূর্ণতা নিয়ে। অমিতের মুখে নিজের পরিবর্তনের কথা শুনে সিমরান এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এই সেই কণ্ঠস্বর যা সিমলার কনকনে ঠান্ডায় ওকে জীবনের কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। কিন্তু আজ এই শীতাতপ নিয়ন্ত্রিত কাঁচের দপ্তরে অমিতের গলার স্বরটা অনেক বেশি গম্ভীর আর পেশাদার শোনাল। সিমরান চোখ মুছে একটু হাসার চেষ্টা করল। ও নিচু স্বরে বলল, বদলে তো যেতেই হতো অমিত। তুমি চলে যাবার পর সিমলার সেই পাহাড়গুলো আমাকে প্রতিদিন মনে করিয়ে দিত যে আমি কতটা ভুল ছিলাম। আজ হয়তো আমার পরনে দামি শাড়ি, কিন্তু বিশ্বাস করো, আমার ভেতরের সেই অহংকারী মেয়েটা সিমলার ওই খাদেই পড়ে মরে গেছে। অমিত ওর দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। ও সেই রহস্যময় হাসিতে এবার একটু প্রশান্তি মিশেছিল। ও ধীর পায়ে জানালার দিকে এগিয়ে গেল, যেখান থেকে পুরো শহরটাকে ছোট ছোট খেলনার মতো দেখাচ্ছিল। ও বলল, আমি জানতাম তুমি ফিরে আসবে, তবে মিস্টার কাপুরের মেয়ে হিসেবে নয়, একজন নতুন সিমরান হিসেবে। সিমরান একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি জানতে? অমিত হাসল। আমি বলেছিলাম না, আমি মানুষকে পড়ার চেষ্টা করি। তোমার ভেতরের সেই সততাটুকু আমি সিমলাতেই দেখতে পেয়েছিলাম, শুধু তোমার অহংকারের পর্দাটা সরানোর দরকার ছিল। সিমরন কয়েক পা এগিয়ে অমিতের পাশে গিয়ে দাঁড়াল। অমিত, এই ডিলটা কি তুমি আমার বাবার সাথে করলে, নাকি আমার পরিবর্তনের পুরস্কার হিসেবে? অমিত ওর দিকে ঘুরে তাকাল। ব্যবসায় আমি কখনো আবেগকে জায়গা দিই না সিমরান। এই ডিলটা হয়েছে মিস্টার কাপুরের সততা আর পরিশ্রমের ওপর ভিত্তি করে। তবে হ্যাঁ, তোমার এই বদলে যাওয়া রূপটা না দেখলে হয়তো আমি এই মিটিংয়ে ব্যক্তিগতভাবে থাকতাম না। সিমরানের মনে হল ওর বুকের ওপর থেকে এক মস্ত বড় পাথর নেমে গেল। ও বুঝল অমিত ওকে শুধু ক্ষমা করেনি, বরং ওকে সম্মান করতেও শুরু করেছে। ও ধীর গলায় বলল, সিমলায় তুমি অসম্পূর্ণ গল্পের কথা বলেছিলে। আজ কি সেই গল্পটা পূর্ণটা পাবে? অমিত পকেট থেকে একটা ছোট ডায়েরি বের করল। এটা সেই ডায়েরি যা সিমলায় অমিতের হাতে সব সময় থাকত। ও সেটা সিমরানের হাতে দিয়ে বলল, গল্পের শেষ বলে কিছু হয় না সিমরান, ওটা শুধু একটা নতুন অধ্যায়ের শুরু। এই ডায়েরিতে সিমলার সেই প্রতিটি দিনের কথা লেখা আছে, যেখানে তুমি ছিলে। সিমরান ডায়েরিটা হাতে নিতেই দেখল প্রথম পাতায় লেখা, যোগ্যতা পোশাক দিয়ে নয়, মানুষের লড়াই আর পরিবর্তন দিয়ে তৈরি হয়। সিমরানের চোখে এবার আর দুঃখের জল ছিল না, ছিল এক নতুন স্বপ্নের আভা। ও অমিতের দিকে তাকিয়ে বলল, চলো, আজ আর 5 স্টার হোটেলে নয়, রাস্তার ধারের কোনো সাধারণ দোকানে গিয়ে একবার চা খাই। এবার না হয় কফিটা আমিই খাওয়াবো, তবে পোশাকে নয়, হৃদয়ে। অমিত এবার শব্দ করে হেসে উঠল। অবশ্যই, তবে এবার কিন্তু কোনো সরি বলা চলবে না। বিশাল কর্পোরেট বিল্ডিংয়ের সামনে যখন ওরা দুজন পাশাপাশি বেরিয়ে এলো, তখন বিকেলের নরম রোদ ওদের ওপর এসে পড়ল। আজ আর কোনো দামি গাড়ি বা প্রোটোকল ছিল না। ভিড়ের মাঝে মিশে যাওয়া দুটো সাধারণ মানুষের মতো ওরা হাঁটতে শুরু করল। সিমলার সেই অসম্পূর্ণ গল্পটা আজ ব্যস্ত শহরের রাজপথে এক নতুন পূর্ণতা খুঁজে পেল। সিমলার সেই হাড় কাঁপানো ঠান্ডায় যে গল্পের শুরু হয়েছিল 1 কাপ ছলকে পড়া কফি আর একরাশ তাচ্ছিল্য দিয়ে, আজ এই কাঁচ ঘেরা কর্পোরেট অফিসের নিস্তব্ধতায় তার এক অনন্য পূর্ণতা মিলল। অমিত যখন সিমরানের হাতটা আলতো করে ধরল, তখন সিমরানের মনে হল ওর ভেতরের দীর্ঘদিনের অপরাধ বোধ আর ছটপটানিটা এক নিমেষেই শান্ত হয়ে গেল। অমিতের হাতের উষ্ণতা ওকে মনে করিয়ে দিচ্ছিল সেই পাহাড়ের খাদের কথা, যেখানে এই হাতটাই ওকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল। সিমরান ভিজে গলায় বলল,
আমি অনেক দামি দামি উপহার পেয়েছি অমিত, কিন্তু তুমি আমাকে যা দিয়েছ তার কোনো দাম হয় না। তুমি আমাকে আমিকে চিনতে শিখিয়েছ। অমিত মৃদু হেসে ওর চোখের দিকে তাকাল। তুমি বদলে গেছো বলেই আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি সিমরান। পরিচয়টা তো স্রেফ একটা লেবেল, আসল মানুষটা তো ভেতরেই থাকে। আমি খুশি যে তুমি সেই ভেতরকার মানুষটাকে খুঁজে পেয়েছ। অফিসের বিশাল কাঁচের জানলা দিয়ে বাইরের আকাশটা তখন অদ্ভুত নীল দেখাচ্ছিল। সূর্যটা মাঝ আকাশে জ্বলজ্বল করছিল, যেন এই নতুন সূচনার সাক্ষী হতে চাইছে। সিমরান একটু হেসে অমিতের চোখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, সেই চায়ের দোকানের অমিতকে কি আর কোনোদিন ফিরে পাব না? অমিত শব্দ করে হেসে উঠল। কেন পাবে না? আজও যদি আমরা মল রোডে গিয়ে সেই সাধারণ দোকানে বসি, দেখবে আমি ঠিক আগের মতোই আছি। কারণ টাকা বা ক্ষমতা আমার ওপরের আবরণ হতে পারে, কিন্তু আমার আত্মাটা আজও সেই পাহাড়ের ধারের চায়ের দোকানেই পড়ে আছে। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে বাইরের ব্যস্ত শহরের দিকে তাকিয়ে রইল, যেখানে হাজার হাজার মানুষ রোজ একে অপরকে পোশাক, পদবি আর অর্থ দিয়ে বিচার করে চলেছে। সেখানে অমিত আর সিমরান আজ এক ভিন্ন সত্যের সন্ধান পেয়েছে। তারা জানল যে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হল একটি পরিষ্কার মন আর মানুষের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা। সিমরান আর অমিতের এই গল্পটা কোনো সাধারণ রূপকথা নয়, এটি একটি লড়াইয়ের গল্প, নিজের ভেতরের অন্ধকারকে জয় করার গল্প, যেখানে অহংকার হেরে গেছে সত্যের কাছে আর আভিজাত্য নতজানু হয়েছে মনুষ্যত্বের কাছে। সিমলার সেই কুয়াশাচ্ছন্ন সকাল আর আজকের এই ঝকঝকে দুপুর যেন এক সুতোয় গেথে গেল। তারা বুঝতে পারল, জীবন আমাদের বারবার সুযোগ দেয় নিজেকে শুধরে নেওয়ার। শুধু প্রয়োজন সেই সুযোগটাকে চিনে নেওয়ার মতো একজোড়া চোখ আর বদলে যাওয়ার মতো একটুখানি সাহস। অমিত আর সিমরান যখন একসাথে ঘর থেকে বেরিয়ে এলো, তখন তাদের হাঁটার ভঙ্গিতে কোনো দম্ভ ছিল না, ছিল এক গভীর আত্মবিশ্বাস। তারা জানত এখন থেকে তাদের পথচলা আর কোনো লৌকিকতার ওপর দাঁড়িয়ে নেই। এটি ছিল এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে প্রতিটি পদক্ষেপ হবে সততা আর ভালোবাসায় মোড়ানো। আর এভাবেই এক তিক্ত অভিজ্ঞতার হাত ধরে জন্ম নিল এক মিষ্টি মধুর সম্পর্কের, যা কালের গর্ভে এক অবিস্মরণীয় শিক্ষা হয়ে রয়ে গেল।